দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক আকবর। লাগাতার ধর্মঘটে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া রাজনীতি জমে না, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়। প্রশ্নের মুখে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ। ঢাকা, বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন তীব্র মেরুকরণ, অনিশ্চয়তা ও পারস্পরিক অবিশ্বাস চরমে, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। সিলেট বিএনপির এক সম্পাদক আকবর হোসাইনের ফেসবুক পোস্ট, যেখানে তিনি দাবি করেছেন দেশে কার্যকর রাজনীতি বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই, তা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক নয়, বরং বাংলাদেশের রাজনীতির গভীরে জমে থাকা এক অস্বস্তিকর বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই রাজনীতিকে স্থবির করে রেখেছে। আকবর হোসাইনের বক্তব্য যেন সেই স্থবিরতার মাঝেই একটি নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশে সত্যিই রাজনীতি চলে না? ফেসবুক পোস্টে বিস্ফোরণ। কী লিখেছিলেন আকবর হোসাইন? মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া প্রথম পোস্টে আকবর হোসাইন লেখেন, দেশের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে রাজনীতি কার্যকরভাবে চলতে পারে না। এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। আওয়ামী লীগ সমর্থকদের একাংশ পোস্টটিকে অবশেষে সত্য স্বীকার বলে আখ্যায়িত করেন। অন্যদিকে বিএনপির ভেতর থেকেই শুরু হয় ক্ষোভ ও বিভ্রান্তি। পরদিন বুধবার দুপুরে দেওয়া দ্বিতীয় পোস্টে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রত্যাশিতভাবে জমে উঠছে না। তিনি লেখেন, একতরফা নির্বাচনে জনগণের আগ্রহ নেই এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২৬০টিরও বেশি আসন পেয়ে সরকার গঠন করতে পারে বলেও উল্লেখ করেন। এই দুই পোস্ট মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় তীব্র আলোচনার ঝড়। বিএনপির একজন দায়িত্বশীল নেতা কেন এমন কথা বলছেন? ব্যাখ্যা বনাম বার্তা। পরে কি বললেন আকবর হোসাইন? বিতর্ক ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আকবর হোসাইন বলেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি দাবি করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের সরাসরি আহ্বান তিনি জানাননি, বরং তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা তুলে ধরতে চাইছেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপি কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয়। তার মতে, বিএনপির পর যে রাজনৈতিক শক্তিগুলো বর্তমানে মাঠে রয়েছে তারা কার্যকরভাবে রাজনীতি পরিচালনা করতে পারছে না। ফলে দেশে একটি শক্তিশালী সরকারি দল বা শক্তিশালী বিরোধী দল যে কোনো একটি থাকাই গণতন্ত্রের জন্য প্রয়োজন। এই ব্যাখ্যা কি বিতর্ক প্রশমিত করেছে, নাকি প্রশ্ন আরও গভীর হয়েছে? আওয়ামী লীগ ছাড়া রাজনীতি অস্বীকার না স্বীকারোক্তি? আকবর হোসাইনের বক্তব্যের মূল যে জায়গাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তা হল আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি জমে না। এই কথাটি অনেকের কাছে অস্বস্তিকর হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি পুরোপুরি নতুন কোনো ধারণা নয়। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে থেকেছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব, রাষ্ট্র গঠনের ইতিহাস এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিজ্ঞতা দলটিকে একটি বিশাল সাংগঠনিক ও জনভিত্তি দিয়েছে। ফলে আওয়ামী লীগ অনুপস্থিত থাকলে রাজনীতির মাঠে যে শূন্যতা তৈরি হয় তা সহজে পূরণ হয় না, এটাই বাস্তবতা। এই বাস্তবতাই কি অনিচ্ছাকৃতভাবে স্বীকার করে নিলেন বিএনপির এই নেতা? বিএনপির ভেতরের সংকট, বক্তব্য কি আত্মসমালোচনার ইঙ্গিত? আকবর হোসাইনের বক্তব্য বিএনপির ভেতরের এক গভীর সংকটকেও সামনে এনেছে। দলটির একাংশ মনে করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে বিএনপি মাঠের রাজনীতি ধরে রাখতে পারছে না। আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক শক্তিতে যে দুর্বলতা দেখা যাচ্ছে তা ঢাকতে গিয়ে কেউ কেউ এখন প্রকাশ্যেই বলছেন আওয়ামী লীগ ছাড়া রাজনীতি প্রাণহীন। বিশ্লেষকদের মতে এটি বিএনপির জন্য একটি আত্মসমালোচনার মুহূর্ত। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ ছাড়া রাজনীতি জমে না, নাকি বিএনপি নিজেকে সেই জায়গায় পৌঁছাতে পারছে না? একতরফা নির্বাচন প্রসঙ্গ ও জন আগ্রহ। আকবর হোসাইনের দ্বিতীয় পোস্টে যে বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে তা হল একতরফা নির্বাচন। তিনি দাবি করেন আওয়ামী লীগ বিহীন নির্বাচন প্রত্যাশিতভাবে জমে উঠছে না এবং জনগণের আগ্রহ কম।
এই বক্তব্য সরাসরি নির্বাচন ব্যবস্থার বৈধতা ও অংশগ্রহণের প্রশ্ন তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দলগুলো অংশ না নিলে নির্বাচন কেবল সাংবিধানিক আনুষ্ঠানিকতায় পরিণত হয়। এতে ভোটার উপস্থিতি কমে, আন্তর্জাতিক প্রশ্ন ওঠে এবং দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়। এই জায়গাতেই আকবর হোসাইনের বক্তব্য সবচেয়ে সংবেদনশীল। তারিক রহমান ও 260টি আসনের দাবি কৌশল না বাস্তবতা? পোস্টে আকবর হোসাইন দাবি করেন তারিক রহমানের নেতৃত্বে বিএনপি 260টিরও বেশি আসন পেতে পারে। এই বক্তব্য একদিকে বিএনপির আত্মবিশ্বাসের প্রকাশ, অন্যদিকে রাজনৈতিক কৌশল। বিশ্লেষকদের মতে এটি হতে পারে কর্মীদের মনোবল চাঙা রাখার প্রচেষ্টা। তবে বাস্তবতায় নির্বাচন অংশগ্রহণ, মাঠের সংগঠন ও প্রশাসনিক বাস্তবতা সব মিলিয়ে এই দাবি কতটা বাস্তবমত তা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন বনাম বিচার প্রশ্ন। আকবর হুসাইন তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দেন। আওয়ামী লীগের আমলে যেসব ব্যক্তি বিতর্কিত কর্মকাণ্ড, অপরাধ বা দণ্ডিত হওয়ার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা উচিত। এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেখায় তিনি ব্যক্তি ও দলের মধ্যে পার্থক্য করতে চান। তার মতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে যাদের রাজনৈতিক অধিকার অস্বীকার করা যায় না, কিন্তু অপরাধী ব্যক্তির বিচার অবশ্যই হতে হবে। এই অবস্থান কি জাতীয় সমঝোতার ইঙ্গিত নাকি কৌশলী ভারসাম্য? বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ধারণা কাগজে থাকলেও বাস্তবে রাজনীতি প্রায়ই দ্বিদলীয় দ্বন্দ্বে সীমাবদ্ধ। ছোট দলগুলো শক্ত অবস্থান নিতে পারছে না। এই বাস্তবতায় আওয়ামী লীগ ও বিএনপি এই দুই শক্তির উপস্থিতি রাজনীতির মূল চালিকা শক্তি। আকবর হোসাইনের বক্তব্য এই বাস্তবতাকেই নগ্নভাবে সামনে এনেছে। প্রশ্ন হল, এই বাস্তবতা স্বীকার করেই কি রাজনীতিকে এগোতে হবে? রাজনীতির মাঠে প্রতিক্রিয়া, পক্ষে বিপক্ষে ঝড়। ফেসবুকে পোস্ট ছড়িয়ে পড়ার পর পক্ষে ও বিপক্ষে অসংখ্য মন্তব্য দেখা যায়। আওয়ামী লীগ সমর্থকরা বলছেন বিএনপির মুখেই সত্য বেরিয়ে এসেছে। অন্যদিকে বিএনপির অনেক কর্মী ও সমর্থক এটিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভ্রান্তিকর মন্তব্য হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রতিক্রিয়াগুলো দেখায় দেশের রাজনীতি কতটা আবেগপ্রবণ ও বিভক্ত। এক নেতার বক্তব্য, বহু প্রশ্ন। আকবর হোসাইনের দুটি ফেসবুক পোস্ট হয়তো তার ব্যক্তিগত বিশ্লেষণ, কিন্তু তা ছুঁয়ে গেছে বাংলাদেশের রাজনীতির এক গভীর স্নায়ু। আওয়ামী লীগ ছাড়া রাজনীতি কি সত্যিই জমে না, নাকি বিরোধী শক্তির দুর্বলতাই এই ধারণা তৈরি করছে? একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে যেখানে কঠিন সত্যগুলো আর গোপন রাখা যাচ্ছে না। শক্তিশালী সরকারি দল, শক্তিশালী বিরোধী দল এবং কার্যকর অংশগ্রহণ, এই তিনটির সমন্বয় ছাড়া গণতন্ত্র কেবল শব্দেই সীমাবদ্ধ থাকবে। লাগাতার ধর্মঘাটে পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর, যেটিতে অলস বসে আছে বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে আসা 11টি জাহাজ। ক্রেনের নড়াচড়া নেই, পণ্য ওঠানো নামানো বন্ধ। খালাস পণ্য বন্দর থেকে বাইরে ডেলিভারি হচ্ছে না, বন্দরে পাঠানো যাচ্ছে না রপ্তানি পণ্য। নেই চিরচেনা কোলাহল, হাঁকডাক। শুনশান নীরবতা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, জেনারেল কার্গো বার্থ জিসিবি ও চিটাগাং কন্টেইনার টার্মিনালের সিসিটি এর অপারেশনাল কার্যক্রমে। শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে পুরোপুরি অচল হয়ে পড়েছে অর্থনীতির লাইফলাইন খ্যাত দেশের প্রধান সমুদ্র বন্দর। দিন দিন কঠোর হচ্ছে আন্দোলনের তীব্রতা, তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী অচলাবস্থা। এ নিয়ে উদ্বিগ্ন আমদানি রপ্তানিকারকরা। তারা বলছেন বন্দর থেকে কাঁচামাল শিল্প কারখানায় নিতে না পারলে উৎপাদন ব্যাহত হবে, আর উৎপাদন না হলে বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি। দেশের সমুদ্রকেন্দ্রিক আমদানি রপ্তানির 92% হয়ে থাকে এই বন্দরের মাধ্যমে। তাই বন্দর একদিন বন্ধ থাকলে তার প্রভাব পড়ে দেশের সামগ্রিক অর্থনীতিতে। এদিকে আন্দোলনের শুরুতে পণ্য খালাস ও ডেলিভারিতে অচলাবস্থা দেখা দিলেও মঙ্গলবার থেকে আন্দোলনকারীরা জেটিতে জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছেন। গতকাল দ্বিতীয় দিনের মতো জেটি থেকে কোনো জাহাজ বহির্নোঙরে যেতে পারেনি। একইভাবে বহির্নোঙর থেকে জেটিতে প্রবেশও করতে পারেনি। বন্দরের বহির্নোঙর কর্মসূচির আওতামুক্ত হলে সেখান থেকে জেটিতে আসতে না পারার কারণে বহির্নোঙরে তৈরি হচ্ছে জাহাজ জট। এদিকে পরিবহন বন্ধ থাকায় জেটি ও জাহাজে আটকে আছে বিপুল সংখ্যক আমদানি কন্টেইনার।
শনিবার শুরু হওয়া আন্দোলনের প্রথম ৩ দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হলেও মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ২৪ ঘণ্টায়। ওই দিনই ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতির। প্রথম দিকে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও তাদের সাবেক সিবিএ বন্দরের গুরুত্বপূর্ণ নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলন শুরু করে। বর্তমানে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে চলছে সেই আন্দোলন। মঙ্গলবার বিকেলে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া থেকে যতদিন না সরবে ততদিন কর্মবিরতি চলবে। গতকাল আন্দোলনের পঞ্চম দিনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, সর্বস্তরের শ্রমিক কর্মচারীর সমর্থনে বন্দরের কোনো অংশে অপারেশনাল কাজ হচ্ছে না, এমনকি বহির্নোঙর থেকে বিদেশি জাহাজ বন্দরের আনা নেওয়াও বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বা সরকার এখনও কোনো আলোচনার প্রস্তাব দেয়নি জানিয়ে এই শ্রমিক নেতা বলেন, আমরা আন্দোলন অব্যাহত রাখছি। তিনি অভিযোগ করে বলেন, সরকার চুক্তি প্রক্রিয়া থেকে সরেনি, তাই আমাদেরও আন্দোলন থেকে সরার সুযোগ নেই। সরকারের উপর চাপ প্রয়োগ না করলে আমাদের দাবি মেনে নেবে না। তাই আমরা মঙ্গলবার থেকে ট্যাগবোট বন্ধ করে দিয়েছি। মাদার বেসেলের পাইলটিং হচ্ছে না, ফলে বহির্নগরে কিছুটা জাহাজ জট হচ্ছে। বন্দর সংশ্লিষ্ট ডিপো মালিকদের সংগঠন বিগডা সচিব রুহুল আমিন শিকদার বলেন, আন্দোলনের কারণে কয়েকদিন ধরে রপ্তানি কন্টেইনার বন্দরে পাঠানো যাচ্ছে না। প্রায় ১১,০০০ রপ্তানি কন্টেইনার ১৯টি ডিপোতে আটকে আছে। অন্যদিকে বন্দর থেকে কোনো আমদানি ও খালি কন্টেইনার ডিপোতে আসছে না। বন্দরের অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক সাহা বলেন, এভাবে বন্দর অচল হয়ে পড়ে থাকলে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, সুনাম নষ্ট হবে বহির্বিশ্বে। দেশের প্রধান সমুদ্রবন্দর অচল, অথচ সরকারের তরফে সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সমস্যা আরও দীর্ঘায়িত হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, বন্দরে বিভুর পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানার বিপুল পরিমাণ কাঁচামাল আটকে আছে। এ কারণে পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন না হলে রপ্তানি হবে না। বেসরকারি ডিপোগুলোতে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্য আটকে থাকায় বিদেশি ক্রেতার কাছে পাঠানো যাচ্ছে না। ক্রেতারা এরই মধ্যে এয়ার শিপমেন্টের জন্য চাপ দিচ্ছে, যা খুবই ব্যয়বহুল। তিনি আরও বলেন, রমজানের ভোগ্যপণ্যের যে চাহিদা তার ২৫ থেকে ৩০% এখনও জাহাজে আছে। এগুলো খালাস না হলে অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরির অজুহাত পেয়ে যাবেন। কর্মবিরতিতে বন্দর ব্যবহারকারীদের উদ্বেগ। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী সংগঠন। গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিদের সভা শেষে তারা এ উদ্বেগের কথা জানিয়েছেন। এ সময় তারা সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বেবজিয়া, সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম.এ. সালাম জানাবাদীদের জানান, বন্দরে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ অনেক শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে, তারাও মার খাচ্ছেন। যা বলি, ব্যবসায়ীরা চোখে অন্ধকার দেখছে। তিনি বলেন, বন্দর চেয়ারম্যানকে অনুরোধ করব, বাংলাদেশের লাইফলাইন ৯০% আমদানি রপ্তানি যে চট্টগ্রাম বন্দর দিয়ে হয় তা ৪ দিন বন্ধ থাকতে পারে না। একটা বিষয় সকলে খেয়াল করবেন, আগেও ১ দিন ২ দিন বন্দর বন্ধ ছিল, কিন্তু জাহাজ চলাচল বন্ধ হয়নি। এবার প্রথম জাহাজ চলাচল বন্ধ। ইন্টারন্যাশনালি সবাই এটার দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, এটা সুনাম না, বরং দুর্নাম বয়ে আনছে। সরকারকে অনুরোধ করব অতি সত্বর আলোচনা করার জন্য। খুব একটা বড় সমস্যা নয়। আমরা যা আলোচনা করেছি, এটাতে কি উপকার হবে কি অপকার হবে তা যদি তাদের বুঝিয়ে দেওয়া হয়, নেগোসিয়েশনের কোনো বিকল্প নেই। সরকার গত ৪ দিন করেনি। এখন সত্বর আলোচনা শুরু করলে সেটি রাত হোক দিন হোক সেটি কোনো ব্যাপার নয়। তারা কথা দিয়েছে কাজে অংশ নেবে।